আপনার আমরা এর আগে কি করছিলাম, এর আগে পড়ছিলাম আমরা হচ্ছে মিশর, তাই না? মিশর সম্পর্কে কি কিছু মনে আছে না টোটালি ভুলে গেছেন? একটু একটু মনে আছে, তার মানে এই মনে থাকাটাও হয়তো ঠিক থাকবে না 2 দিন পরে। আচ্ছা, যারা অনলাইনে আছেন তারা কি আমার কথা ক্লিয়ার? আমরা পড়াতে যাই। আমরা ইতিপূর্বে হচ্ছে মিশর পড়ছি, সিন্ধু পড়ছি, প্রাগৈতিহাসিক পড়ছি, তাই না? এটা তো আমাদের গেল হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস। তাহলে আমরা এবার বিশ্ব থেকে কি স্বদেশে প্রত্যাবর্তন করি, স্বদেশ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। স্বদেশ সম্পর্কে জানতে হলে আগে আমাদের মূল যে দেখেন, আমি বই ছাড়াই পড়ি, হ্যাঁ, নিজের মতো করে পড়াই আপনাদেরকে, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আর ওইটা হচ্ছে মেবি তো বাংলাদেশ অধ্যায় সম্পর্কে আমরা যেটা পড়বো আজকে, আমরা একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যগত বিষয়গুলা কি কি আছে, আমাদের কালচারাল বিষয়গুলা কি কি আছে, সংস্কৃতির বিষয় কি কি আছে, তারপরে হচ্ছে ঐতিহাসিক স্থাপনাগুলা কি কি আছে, বা আমাদের সংস্কৃতির প্রেক্ষাপটে আমরা যে গড়ে উঠছি সেটা কি ধরনের, এই সবকিছু মিলেই আমরা হচ্ছে একটা আলোচনার দিকে যাব। একটা জিনিস আমরা হয়তো শুনছি অনেকেই, যে একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো দেশের যদি আপনারা কালচার ধ্বংস করে দেন, সেই দেশ কি হয়, সেই দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যায়। এটা কি জানেন আপনারা? কালচার যদি আপনি ধ্বংস করে দেন তাহলে সেই দেশটা অটোমেটিক ধ্বংস হয়ে যায়। কালচার বলতে যেমন আমাদের দেশে কি হয়, দুর্গাপূজা হয়, কালী পূজা হয়, হয় না? এটা আপনি বন্ধ করতে পারবেন? আপনি পারবেন? সম্ভব না। ঈদের অনুষ্ঠানগুলো হয়, পারবেন বন্ধ করতে? পারবেন না। তারপরে হচ্ছে নববর্ষ, তারপরে এই নববর্ষ বন্ধ করার জন্য কিন্তু অনেকেই ইদানিং কালে উঠে পড়ে লাগছে। তো নববর্ষ, আরো বাংলা সংস্কৃতির যেগুলো আছে, বসন্ত উৎসব, পিঠা উৎসব, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ভিত, আমাদের সবকিছুই ওটাকে কেন্দ্র করে। তো যখন এই জিনিসগুলো মনে করেন যে ধীরে ধীরে থাকবে না, তখন দেখবেন আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছুই কি হবে, ডিটাচড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অলরেডি দেখবেন যে অনেকেই এই যে ইসলাম নিয়ে যে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, যাই হোক, আমরা একটু ব্রিফিং করি বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা এবং আমাদের ঐতিহ্যগত যে বিষয়গুলা, এগুলো নিয়ে আপনাদেরকে আমি ব্রিফ করব। ব্রিফটা কেমন, যে আমাদের দেশের কালচার যে অনেক স্ট্রং, আমাদের দেশের কালচার যে হচ্ছে সেটার বিষয়ে হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম দেখেন, যে সর্বপ্রথম হচ্ছে আমাদের ঐতিহ্যগত যে বিষয়গুলা, সেটা হচ্ছে কি কি আমরা কি জানি কিছু? যেমন ধরেন যে আমাদের একটা বিখ্যাত পাহাড়পুর ছিল, আপনারা জানি সেটা? পাহাড়পুর, তারপরে হচ্ছে সম্পুর বিহার, ময়নামতি, বাঘা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, পুঠিয়া রাজবাড়ি, বরেন্দ্র মিউজিয়াম, এগুলো সম্পর্কে আমরা কতটুকু জানি? মানে এগুলো তো আমাদের হচ্ছে ভিত, মানে আপনার পূর্বপুরুষ। যেমন আপনি আপনার দাদার নাম পর্যন্ত বলতে পারবেন, তার বাবার নাম বলতে পারবেন? পারবেন না, সেটা আমি নিজেও পারবো না, তাই না? তাহলে এগুলো যদি আমরা না জানি, আমরা হচ্ছে আমাদের ভিত সম্পর্কে কোনো ধারণা থাকবে না। তার মানে এই না যে আমাকে এখন আমার দাদার বাবার নাম জানতে হবে, এটা দরকার নাই। পাহাড়পুর বা সম্পুর বিহার হচ্ছে, বা ময়নামতি, শালবন বিহার, এগুলো হচ্ছে প্রতিবারই পরীক্ষাতে আসবে, আসাটা খুব স্বাভাবিক। এবং এটা হচ্ছে যে গোটা পৃথিবীর মধ্যে যদি 1 থেকে 3টা প্রতিষ্ঠান ধরা হতো, শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে একটা হচ্ছে পাহাড়পুর। আমরা জানতাম? জানি না। জানার পরে কি একটু ভালো লাগা কাজ করতেছে না যে আমাদের দেশের কোনো একটা প্রতিষ্ঠান ছিল? এই পাহাড়পুর হচ্ছে গোটা বিশ্বের একটা তীর্থস্থান ছিল, যে পাহাড়পুরে মনে করেন হচ্ছে দেশ বিদেশ বা বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন সভ্যতা থেকে মানুষ আসতো, এসে এখানে শিক্ষা লাভ করতো। শুধু এখানে না, আপনার সম্পুর বিহার, কুমিল্লার যে ময়নামতি, শালবন বিহার আছে, সেখানেও। তো সেখানে কি করা হতো, বৌদ্ধ ভিক্ষুকেরা, বৌদ্ধ ভিক্ষুক মানে যারা হচ্ছে ত্রিপিটক পাঠ করে বা যারা তালিম দেয়, মানে হচ্ছে শিক্ষাদান করে, তারা হচ্ছে এসে এই সবাইকে হচ্ছে আপনার আহ এই পড়াশোনা করার বিষয়ে উৎসাহ এবং শিক্ষাদান করাইতো। তো এটা গোটা পৃথিবীতেই ছিল হচ্ছে ঈর্ষণীয় এবং খুবই নামধারী একটা জায়গা, বিশেষ করে আমাদের পাহাড়পুর সম্পূর্ণ বিহার যেটা নওগাঁতে আছে। তো এই জায়গায় ধরেন যে আমরা যখন জানলাম যে এটা আমাদের বাংলাদেশের
বাংলাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে 1 থেকে 3 নম্বর প্রতিষ্ঠান হিসেবে ছিল। এখন কোনো নামগন্ধ আছে? এখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলাই দেখবেন যে 1000 জন সিরিয়ালের মধ্যেও মনে হয় নাই আছে, 1000 সিরিয়ালের মধ্যেও মনে হয় পাওয়া যায় না। অথচ আমাদের এইখানেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল হচ্ছে সর্বোৎকৃষ্ট উন্নত মানের। আমরা কিন্তু সেটা ধীরে ধীরে কি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা পড়াশোনাটাকে এতটা মানে দূরে ঠেলে দিছি যে পড়াশোনা করি আমরা চাকরির জন্য, পড়াশোনা করি হচ্ছে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য। আমরা কিন্তু সেই পড়াশোনা কিন্তু আর এখন করতে পারি না, কারণ সমাজ, কালচার, আরো বিভিন্ন বিষয় আমাদেরকে টাকা ইনকাম করতে শিক্ষা দেয়। কারণ শিক্ষাটা আমাদের কাছে এখন টোটালি কমার্শিয়াল হয়ে গেছে। এই জন্য আমাদের যে ঐতিহ্যগত কালচার, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা, টোটালি আমরা কি আস্তে আস্তে কি ডিমেশনের দিকে নেমে যাচ্ছে। খেয়াল করছেন যে আমরা আস্তে আস্তে ডিমেশনের দিকে নেমে গেছি। তো এই পাহাড়পুরে মানুষ পড়তে আসতো, আর আমরা এখন ধরেন যে এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, কোনো ধারণা নাই। এই যে রাজশাহী কলেজ সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে? রাজশাহী কলেজ বাংলাদেশের মধ্যে টপ নাম্বার 1, এটা তো মানে জানেন। এখানে ভারতের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত এখানে পড়ে গেছে। পাকিস্তানের বিখ্যাত কিছু ব্যক্তিবর্গ এখানে এসে পড়ে গেছে। সে 1800 কত সালে এটা তৈরি, এটা সৃষ্টি করা হয়েছিল আপনার আসলে এই ভারতবর্ষকে টক্কর দেওয়ার জন্য এটা তৎকালীন এটা সৃষ্টি করা হয়েছিল ব্যাপক হারে। রাজশাহী কলেজটা খুবই বিখ্যাত একটা জায়গা। ধরেন যে 1800 শতকের দিকে তৈরি, এটা নাম করে একটা প্রতিষ্ঠান। এই রাজশাহী কলেজ এই যে 1985 দশক পর্যন্ত হচ্ছে ছিল বাংলাদেশের টপ অফ দা মানে কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ। ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো ভ্যালুই ছিল না। 1985 সাল পর্যন্ত কোনো ভ্যালু ছিল না রাজশাহী কলেজের কাছে। এই 85 সালের পর থেকে ধীরে 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 এটা কালের ক্রমে এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। দেখেন এইভাবেই আমাদের এই যে বন্দর মিউজিয়াম, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের তো মনে হয় 1 কি 2 নম্বর, মানে 1টা কি 2টা আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই বরেন্দ্র মিউজিয়াম। শুধু আমাদের এই দেশের মধ্যে না, আমাদের এই উপমহাদেশীয় 7টা কি 8টা দেশ আছে না, তাদের মধ্যে এটা হচ্ছে বিখ্যাত একটা জায়গা। আমরা কতটুকু জানি? ওখানে আপনি যাবেন 4000 5000 বছর এই পূর্বের যে জিনিসপত্র গুলা, যে ঐতিহ্য কালচার গুলা, যে মানে সরঞ্জামাদি, এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। আমাদের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। আমরা কখনো গেছি? আসলে আমি নিজেও কোনোদিন যাইনি, আমার বাড়ির পাশে, কিন্তু ওটা সম্পর্কে আমি ডিটেলস পড়ছি, অনেক অধ্যয়ন করছি ওটা নিয়ে। তো দেখেন এই যে 60 গম্বুজ মসজিদ, বাঘা মসজিদ, এগুলো কিন্তু একটা প্রেক্ষাপট আছে। পুঠিয়া রাজবাড়ি, আমরা এগুলো জানি, খালি জানি যে আমাদের ঐতিহ্য, কিন্তু আমরা এগুলো সম্পর্কে অধ্যয়ন করি না, বুঝছেন? এগুলো সম্পর্কে প্রতিবারই আমাদের এখানে টোটাল কয়টা পার্ট পড়তে হবে? 3টা। একটা হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস, একটা হচ্ছে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, আরেকটি হচ্ছে করণ কৌশল। করণ কৌশল মানে আমরা যে ছবিগুলো আঁকবো, ছবি আঁকার সরঞ্জাম দিই সেগুলো এবং ব্যবহার প্রয়োগ বিধি, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তা আমাদের হচ্ছে এই 3টা পার্টের মধ্যে বাংলাদেশের পার্ট একটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পার্টগুলো থেকে প্রতিবার আমি যেগুলো বলতেছি এই প্রশ্নগুলো প্রতি বছর আসে। তারপরে ওয়ারি বটেশ্বর কোথায়, নরসিংদীতে নতুন একটা প্রত্নতাত্ত্বিক খনন চলতেছে, যেখানে কিছু হাজার হাজার বছর পুরাতন কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে। দেখেন কোনো কিছু জানতে হলে তার প্রেক্ষাপটটা জানতে হয়। মানে আমরা যদি আমাদের দেশ সম্পর্কে না জানি, আপনি কিন্তু আগাইতে পারবেন না। পারবেন? নকশিকাঁথা সম্পর্কে জানেন? কতটুকু জানেন? জানেন না। নকশিকাঁথা তো আমাদের ব্যাপক ঐতিহ্য, অথচ আপনি বাইরের দেশে যান, নকশিকাঁথা সম্পর্কে বলেন ও দিস ইজ এ বাংলাদেশি প্রোডাক্ট, ইজ এ হিউজ ট্র্যাডিশনাল প্রোডাক্টস। কিন্তু আপনি জানি না কেন? আমরা পাখি ড্রেস পরি তাই। পাখি ড্রেস, কারিনা ড্রেস, না কি কি ড্রেস আছে না, এগুলো পরি তাই, এগুলো আমাদের জানাশোনা নাই। তো এখানে ছোট্ট একটা কথা বলি, আমি হচ্ছে অনেকদিন আগে আমি আমার এক বান্ধবীর, সরি, এক ফ্রেন্ডের মেয়ের জন্য, এতটুকু তার একটা মেয়ে আছে, তার মেয়ের জন্য আমরা দুজন মিলে একটা পোশাক কিনতে গেছিলাম। এখন সে বলে দিচ্ছে যে সে আমাকে রোমান বলেই ডাকতো, সে পিচ্ছি এতটুকু। রোমান শোনো, তুমি আমার জন্য, বাবা বুঝবেন, তুমি আমার জন্য হচ্ছে পাখি ড্রেস নিয়ে আসবা, পাখি ড্রেস। এখন আমার তো ধারণা নাই, তখন ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি থাকো, আমি দেখতেছি। গিয়ে আমরা দুজন মিলে গেছি, গিয়ে বললাম যে এরকম একটা পাখি ড্রেস কেনা উচিত, পাখি ড্রেস কিনবো। দোকানদাররা কিন্তু শুনতেই বুঝে ফেললো যে এটা পাখি ড্রেস।
তারপর আমাকে একটু বলেন তো পাখি ড্রেসটা কাহিনী কি। পরে বুঝলাম যে পাখি ড্রেসটা হচ্ছে ভারতীয় ভারতীয় একটা ড্রেস, যেটা বিভিন্নভাবে একটু মার্জিত হয়ে একটু চেঞ্জ টেঞ্জ হয়ে আমাদের দেশে চলে আসছে। পাখি ড্রেস, কারিনা ড্রেস, আরো কি কি যেন আছে, আমি নামগুলো ভুলে গেছি। সেদিন আমি প্রথম জানি এই ড্রেসটা সম্পর্কে আমার ধারণা হয় প্রথম। তো দেখেন, এগুলো সম্পর্কে আমরা ধারণা রাখতে পারি, আমরা কিন্তু আমাদের কালচার সম্পর্কে ধারণা রাখি না। তো আমাদের কাজ হবে এই সোমপুর বিহার, এখানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকেরা যারা হচ্ছে যে আপনার তালিম দিত আমাদের, যেমন এখন হচ্ছে স্কুলের টিচাররা পড়ায় স্কুলে, তখন হচ্ছে বৌদ্ধ কিছু বৌদ্ধ পণ্ডিতেরা এখানে হচ্ছে পড়াইতো, তারা থাকতো, খাইতো, দাইতো এবং মানুষকে হচ্ছে এখান থেকে তালিম দিত। হ্যাঁ, এখান থেকে শিক্ষা গ্রহণ করত। বিভিন্ন দেশ বিদেশের মানুষজন এখানে এসে তারা পড়াশোনা করত। তো এরকম প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে হচ্ছে কয়েকটা ছিল, তার মধ্যে একটি হচ্ছে পাহাড়পুর, 2 নম্বর হচ্ছে ময়নামতি শালবন বিহার। এই কটা জিনিস আমরা যেন কখনো না ভুলি, যেখানে কি হয়, কি কিভাবে হয়, এবং শিক্ষাদানের জন্য কি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি বলছিল বলেন তো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছিল যে শিক্ষার জন্য প্রয়োজনে তোমরা সুদূর চীনে যাও, চীন দেশে কিন্তু শিক্ষা অর্জন করো। এখানে চীন দেশ বলতে চীন দেশ বোঝানো হয়নি, এখানে চীন দেশ বলতে বোঝানো হয়েছিল তখন মধ্যপ্রাচ্য বা অন্যান্য জায়গা থেকে চীন দেশ ছিল অনেক দূরে, অনেক মরুভূমি পার হয়ে যাওয়াটাও লাগতো। তো সেখানে কি করা হয়েছিল, চীন দেশটাকে বলা হয়েছিল যে অনেক দূরে যদিও হয়, তারপরে তোমরা শিক্ষা গ্রহণ করো। তো এই শিক্ষা গ্রহণটাই হচ্ছে আমাদের পাহাড়পুর, সম্পর বিহার, ময়নামতি, এটা আমাদের বিখ্যাত শিক্ষার তীর্থস্থান ছিল। গোটা বিশ্বের 1 থেকে 3টা প্রতিষ্ঠানের মধ্যে এই 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 হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো ছিল, যেটা আমাদের, যেমন আমি যখন শুনছি তখন আমার বুকটা গর্বে ভরে গেছে যে তাহলে তো আমি হেভি জায়গায় জন্মগ্রহণ করছি। কারণ মা এবং মাটি, তাই না? কারণ মাটি না থাকলে তো আমার মাই থাকবে না, মা না থাকলে তো আমি থাকবো না, তার মাটি সবার আগে। তো এই জন্মভূমির প্রতি আমার কিছু কি ঋণ আছে, যেটা আমাকে শোধ করতে হবে। আমরা কি কখনো এগুলো নিয়ে ধারণা করছি? করি নাই, আমরা জানি না, ধারণা করব কি। তো এই ময়নামতি, সম্পর বিহার, পাহাড়পুর, এগুলো আমি সম্পর্কে বললাম। এগুলো হচ্ছে আপনারা একটু ডিটেলস দেখবেন, খালি রিডিং দিবেন, দেখবেন তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বললাম হচ্ছে এই পুঠিয়া রাজবাড়ি, বাঘা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, জাহাঙ্গীরনগর, ঢাকা পুরাতন নাম তো জাহাঙ্গীরনগর, ওখানে একটা কেল্লা আছে না, সোনারগাঁ। তারপরে হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, তারপর হচ্ছে বগুড়ার জন্য কি আছে, মহাস্থানগড়, রাইট। এই মহাস্থানগড়ও কিন্তু একটা তীর্থস্থান, এবং এখানে কিন্তু একটা ছোটখাটো সভ্যতা ছিল এক সময়। আমাদের যে এই যে উত্তরবঙ্গটা, এই যে নাটোর বলেন, বগুড়া বলেন, রাজশাহী বলেন, এগুলোর কিন্তু কেন্দ্র ছিল ওই মহাস্থান। রাজশাহী যদিও হচ্ছে রাজশাহী বাংলাদেশের 3টে কি 4টা বিভাগ আছে, কি জেলা আছে, যেগুলো হচ্ছে অতি প্রাচীন, তার মধ্যে রাজশাহী একটা খুবই প্রাচীন একটা শহর। কারণ যেখানে নদী আছে সেখানে তো শহরগুলো তৈরি হয়। আমরা সভ্যতাগুলো পড়ছি না, নদী এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলেই কিন্তু সভ্যতাগুলো তৈরি হয়। তো এখানেও দেখবেন যে এই মহাস্থান সম্পর্কে আপনারা একটু ধারণা নেবেন এবং এটা ভালো করে দেখবেন, কিছু জিনিস এখান থেকে শিখতে পারবেন। তার আগে স্যারকে ফোন দিয়ে বা গ্রুপে দ্রুত বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা শীটটা নিয়ে নেবেন, ওকে? মনে থাকবে। যাতে গেল হচ্ছে আমাদের ঐতিহ্যগত যে স্থাপত্য গেল, আমরা সেটা সম্পর্কে জানলাম। আমরা এবার হচ্ছে আরো কিছু পুরাতন দেশের নাম সম্পর্কে আমরা পড়ি, যেমন হরিতট, তারপরে হচ্ছে আপনার আমাদের রাজশাহীর নাম কি ছিল যেন, পূর্ব নাম বরেন্দ্র ছিল না, বরেন্দ্র, নারিকেল, তারপরে আপনার পুরাতন কিছু নাম ছিল যেগুলো আমাদের এই যে বরিশাল বলেন, রাজশাহী বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, এগুলোর কিছু পুরাতন নাম ছিল, খুবই পুরাতন নাম। এই পুরাতন নামগুলো একটু সম্পর্কে একটু জানবেন, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট অতটা না, কিন্তু জানতে হবে, এটা মনে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের ঐতিহ্যগত যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিব, যেগুলো আমি একটু পূর্বে বললাম। আর হচ্ছে বিশেষ করে মহাস্থান, পাহাড়পুর, কুমিল্লা, ময়নামতি, সম্পর বিহার, তারপরে এই যে পুঠিয়া রাজবাড়ি, 60 গম্বুজ মসজিদ, বাঘা মসজিদ, বরেন্দ্র মিউজিয়াম, এই কটা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি জানবো। এদিকে আছে আপনার হচ্ছে লালবাগের কেল্লা, ঢাকার দিকে আর কি।
ওয়ারি বটেশ্বর, হ্যাঁ ওয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদী, এরকম কিছু প্রত্নতাত্ত্বিক যে ঘটনাগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। জানাটা কি অন্যায় না কষ্টকর? কষ্টকর না, অন্যায় না, কিন্তু জানাটা উচিত। ওকে, জানবেন, অবশ্যই জানবেন। আচ্ছা, এবার আসি আমরা আমাদের যে সংস্কৃতি এবং কালচার, আমরা তো এগুলো নিয়ে পড়ছি তাই না, ঐতিহ্যগত কালচার এবং সংস্কৃতি কালচার নিয়ে। তো দেখেন এই যে দুর্গা পূজা, কালী পূজা, ঈদ, পার্বণ, পূজা, সরি এই যে নবান্ন উৎসব, পিঠা উৎসব, বৈশাখ, বসন্ত। আচ্ছা, বৈশাখ কবে হয়? 14 এপ্রিল, তাই না? নতুন বছর শুরু হয় আমাদের। সম্রাট জাহাঙ্গীর নাকি সম্রাট আকবর না নারায়ণ, কে? সম্রাট আকবর, হ্যাঁ ঠিক আছে। সম্রাট আকবর, সেটা 1201 সাল থেকে না কত সালে মনে আছে আপনাদের? যাই হোক, বাংলা এই নববর্ষটা যে কাউন্ট বা গণনা শুরু করা হয় সেটা সম্রাট আকবরের আমলেই, এবং তার হাত ধরেই কিন্তু এই ধারাটা চলে আসছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই যে অনুষ্ঠানগুলা, বসন্ত কবে? ফেব্রুয়ারি, রাইট। ভ্যালেন্টাইন ডে তো সবার আগে মনে থাকে আপনাদের, কিন্তু বসন্ত মনে থাকে না, একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় অনেক সময়, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে নবান্ন কখন হয়? নবান্ন উৎসব যখন এই যে আপনার আমন ধান, তারপরে ইরি ধান যেগুলোকে বলা হয় বোরো আমন, এই ধানগুলা উঠার পরে যখন কৃষকরা ধানগুলা মারাই টারাই করার পর যখন ফসলগুলা হচ্ছে গোলায় তুলে, তখন কিন্তু হচ্ছে সেই গোলায় তোলার পরে কিছু ধান নিয়ে তারা সেগুলোকে সিদ্ধ করে ওই যে মাড়াই করে করে গুঁড়া করে পিঠা তৈরি করে। তখন হচ্ছে প্রতিটা ঘরে ঘরে, গ্রাম বাংলার ঘরে ঘরে একটা আলাদা উৎসব, একটা আমেজ তৈরি হয়, যেটা আমাদের নবান্ন উৎসব বা পিঠা উৎসব হিসেবে আমরা জানি। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বৈশাখ উৎসবটা কিসের ভিত্তিতে তৈরি করা হয় বলেন তো? অনলাইনে যারা আছেন তারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনাদেরকে মাঝে মাঝে আমি এইভাবে ডিস্টার্ব করব এবং আপনারা পাশাপাশি উত্তরও দিবেন, কেমন? যারা অনলাইনে আছেন তারা শুনতে পাচ্ছেন? নো। আচ্ছা, দেখেন আমারও ভুল ভ্রান্তি হতে পারে, তো আপনারা যদি মাঝে মাঝে একটু রেসপন্স করেন বা আমাকে দু একটা প্রশ্ন করেন, আমার একটু ইজি হতে পারে। আমি নার্ভাস ফিল করি, তো তাহলে আমি আপনাদের সামনে একটু ইজি হতে পারি, কেমন? আচ্ছা, তো নবান্ন উৎসব, পিঠা উৎসব, এগুলো জানতে হবে। আচ্ছা, কি লাস্টের পয়েন্টের জন্য আমি কি বললাম ম্যাম? বৈশাখ। আচ্ছা, বৈশাখ মানেটা কি বলেন তো? পুরাতন গুলো আমরা ধুয়ে দিয়ে নতুনের আগমন বার্তা ঘটিয়ে সবাইকে সেটি বার্তা পৌঁছে দিয়ে নতুন ভাবে আমরা জীবন ধারণের চেষ্টা করি, এটাই তো বৈশাখ। এটা আমাদের একদম এই অঞ্চলের কালচারাল একটা উৎসব, তাই না? বৈশাখ বাংলা মাস, নিজস্ব মাস, যে মাসে কি হয়, ঝড় হয়, যে মাসে গাছে গাছে নতুন পাতা উঠেই থাকে। বসন্তের ফেব্রুয়ারি মাসের পরেই তো আস্তে আস্তে বসন্ত মাসে দেখবেন যে সমস্ত গাছের পাতা টাতা ঝরে যায়, ঝরে নতুন নতুন ফুল গজায়। তার মানে প্রকৃতি নতুন রূপে সাজতে শুরু করে, এবং যখন প্রকৃতি নতুন রূপে সাজে তখন হচ্ছে আস্তে আস্তে এই সাজতে সাজতে বৈশাখ চলে আসে। এবং বৈশাখটা কি হয়, পুরাতন যত আবর্জনা থাক বা যত গ্লানি থাক বা যত মূর্ছনা থাক, যত যত কিছু থাক, সেগুলো আস্তে আস্তে কি হয়, সেটা আস্তে আস্তে আমরা হচ্ছে পরিত্যাগ করার ফলে আমরা নতুন নতুন বছরের শুরুতে নতুন ভাবে আমরা হচ্ছে পদার্পণ করি। এবং বৈশাখটাকে আমরা, এই বৈশাখটা হচ্ছে, বৈশাখ সম্পর্কে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে যে আমাদের কালচারের অংশের কিছু নমুনা দেখান বা দেখাও, আমরা সেটা দেখতে চাই। এবং কালচারাল নমুনাগুলো হচ্ছে, বৈশাখটা হচ্ছে আমাদের এই বিভিন্ন পুরাতন স্মৃতি, গাছ গোছালি দেখবেন নতুন পাতা, গাছে গাছে হচ্ছে মুকুল, নতুন নতুন ফল, হ্যাঁ, ঝড় ঝাপটা দিয়ে পুরাতন গ্লানি আবর্জনা সব ধুয়ে মুছে গিয়ে নতুন একটা আবহাওয়ার সৃষ্টি হয়। এটা যে শুধু আমরা কথায় নামে যে পড়ি তা কিন্তু না, আপনি প্রকৃতিতে খেয়াল করবেন, দেখবেন একদম মিলে যাবে। গাছে গাছে ফল দেখি না আমরা, সে ফল নতুন ভাবে আসে, মুকুল আসে, মুকুলের গন্ধ হয়। মুকুল বলতে যে ফলের আগে যে
ফুল ফোটে আর কি। মানে আমার কাছে আমাদের কালচারটা এত অদ্ভুত লাগে যে পৃথিবীতে আপনারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা নাই যে এই যে আমাদের দেশের যে কালচার, এই কালচারটা কিন্তু বাংলাদেশকে আপনারা ভালোবাসবেন না কেন দেখেন যে আমাদের দেশের যে আবহাওয়াটা আছে, বিশেষ করে আমাদের কয়টা ঋতু? 6টা ঋতু। পৃথিবীতে আর কোথাও আছে? বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি সন্তান উৎপাদন এবং লালন পালনের জন্য, আপনারা হয়তো জানেন না, বিশ্বের অনেক দেশের মানুষ এই দেশে আসে, এসে তার এখানে তার সন্তানকে জন্ম দেয়, দিয়ে এখানে সে লালন পালন করতে চায়। কারণ কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বসন্ত, কখনো হেমন্ত, কখনো বৈশাখ, এই যে অদ্ভুত আবহাওয়া, এটা হচ্ছে আমাদের শারীরিক গঠন, মানসিক গঠন এবং অনেক কিছুর জন্য এটা খুবই উপযুক্ত। কিন্তু আমরা কিন্তু কখনো এভাবে ভাবিনি এবং এভাবে দৃষ্টিপাতও কিন্তু করিনি, পড়ার চেষ্টাও করিনি, তাই কিনা? কিন্তু আসলে আমাদের জানাশোনাটা অনেক মানে পিছিয়ে আসছে আমরা জানাশোনার জন্য। এই যে রং, আমরা যে দেখেন লাল, নীল, হলুদ, টকটকে সব কালার গুলো ব্যবহার করি না? এই কালার গুলো আপনি পাইছেন কোথায় বলতে পারবেন? এই কালার গুলো যে আপনি ব্যবহার করতেছেন, আপনি পাইছেনটা কোথায়? রাইট, আমরা কিন্তু এই কালার গুলো পাইছি হচ্ছে প্রকৃতি থেকে। কারণ আমাদের রং গুলো দেখবেন যে গাছে কৃষ্ণচূড়া যখন ফুল ফুটে টকটকে লাল, সূর্য ওঠে টকটকে লাল। সব দেশের সূর্য কিন্তু একরকম হয় না, আলাদা হয়, ঠিক আছে? জাপান যেমন গোটা দেশ সাদা, সূর্যটা লাল, ওদের পতাকাও দেখবেন তাই। আমাদেরটা কিন্তু একদম প্রকৃতির সাথে সিস্টেম করাই সবকিছু থাকে। তো আমাদের এই যে প্রকৃতি থেকে যে আমরা কালার গুলা পাই, দেখবেন টকটকা হলুদ কালারের ফুল, নীল কালারের ফুল, লাল কালারের ফুল, গোটা পৃথিবীতে এই ধরনের কালার আপনি কোথাও পাবেন না, যেটা আমাদের উপমহাদেশে এই এই ভারতের কিছু অংশ আর আমাদের এই এই কয়েকটা জায়গাতে আপনি হচ্ছে এই কালচারাল বিষয়গুলো দেখতে পাবেন, আর কিন্তু কোথাও পাবেন না। এই কারণে আমরা এই কালার গুলা ব্যবহার করি, কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত। এখন দেখবেন যে ইউরোপিয়ান কালচার যান বা হচ্ছে আফ্রিকাতে যাবেন, আবার দেখবেন ওরা কয়েকটা কালার, ক্যাটকেটা কয়েকটা কালার আছে, ওই 3-4টা কালার ওরা ব্যবহার করে। তা আমরা আমরা দেখবেন আমরা হরেক রকম কালার ইউজ করি এবং সবগুলো দেখবেন টকটক। আমরা কিন্তু হালকা কালার খুব কম পছন্দ করি। ইউরোপিয়ান মানুষগুলো দেখবেন, বিশেষ করে ইংল্যান্ড দেখবেন, স্পেন দেখবেন, ফ্রান্স, তারপরে আপনার পর্তুগাল বা আরো যেগুলো দেশ আছে, রোমানিয়া, গ্রিস, ইতালি, সার্বিয়া বা এই যে রাশিয়ার কিছু অংশ, ইউরোপিয়ান। তো এরা যখন আমাদের দেশে আসে, যখন আমাদের রংগুলা দেখে, তখন তারা আপনারা হয়তো অনেক সময় ধারা বিবরণী শোনেন নাই, আমরা যারা ক্রিকেট খেলা দেখি বা ফুটবল খেলা দেখতাম, তখন সে ধারা বিবরণী তারা বলতো লুক এট দ্যাট কালার। আমাদের দেশে আসলেই তাদের যে ধারা বিবরণী যারা দেয়, তারা বলতো দেখেন এ দেশের রংগুলো দেখেন কত উজ্জ্বল, মানে অন্য কোনো জায়গাতে, পৃথিবীর অন্য কোনো জায়গাতে এত কালার দেখা যায় না। যেটা স্টেডিয়ামে যখন আমরা খেলা দেখতে যাই, দেখবেন যে আমাদের হরেক রকম কালারের পোশাক, অসম্ভব রকমের সবাই রং বেরঙের কালার পরে আসে। তার মানে ওই রংটা কিন্তু আমাদের মনেও আছে, বিকজ আমরা বাঙালি। কিন্তু আমরা এই বাঙালি বলার সাহস রাখি, তাই না? আমরা তো আপনি তো আপনার নিজের জেনারেশন, আপনার নিজের যে ভিত, আপনি সেটাকে অস্বীকার করেন। যেমন আপনি ছোট্ট একটা উদাহরণ দেই, কারণ আপনার কোনো হাইফাই কোনো বান্ধবী মিশছে, বিশাল ধনী, এবং তার সাথে মিশতে গেলেও দেখা যাচ্ছে নিজেকে একটু ধনী প্রমাণ করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আপনি দেখা যাচ্ছে যে ওই আমাদের অবস্থাটা এতটাই খারাপ যে আমরা যখন ভালো একটা জায়গায় গেলাম, গিয়ে কি করলাম যে আমাদের একটা, আপনার দেখা যাচ্ছে আপনার একটা ধনী একজন বান্ধবী হয়েছে নতুন, বা আমার একজন ধনী ফ্রেন্ড হয়েছে, আমরা কি করলাম, তার সাথে একটা সখ্যতা অর্জন করলাম এবং নিজেকে কি করলাম, বললাম যে ও ধনী, আমারও অনেক অর্থ সম্পদ হ্যান ত্যান আছে। আমরা কিন্তু সচরাচর এই কাজটা খুব বেশি করি, নিজের নিজের যে অনেক কিছু আছে আমার, আমি ধনী, আমি স্মার্ট, আমি ওর থেকে বেটার থাকি, আমার পোশাক আশাক দেখ, আমার কালচার দেখ। আমরা কিন্তু এগুলা দেখবেন যে অন্যগুলো সব জায়গাতেই করি, তাই না? আমরা কিন্তু এগুলো করি। তো দেখেন আপনার ধনী বন্ধু বান্ধবীর সামনে দেখা যাচ্ছে আপনার মা খুব গরিব, আপনার মায়ের একটা ভালো শাড়ি নাই, আপনি কিন্তু আপনার মাকে নিয়ে গিয়ে পরিচয় করে দিতে পারবেন না, আপনার মন দিতে চাইবে না। চাইবে? যদি চাইতো না, তাহলে আপনি বাঙালি হইতেন, আপনি পিওর মানুষ হইতেন। মনে রাখবেন যে যে অবস্থায় আছে, এই টাকা পয়সা অর্থ সম্পদ যদি একটা বিষয়, তারপরেও মনুষ্যত্বটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিষয়। যেটা আপনারা সাবজেক্টে শিখতে আসছেন, এটা মনুষ্যত্ব যদি আপনি না রাখতে পারেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার আপনার শুধু অহংকার গুলো থেকে যাবে, আপনি ওই অহংকার নিয়েই
পৃথিবীতে আসছেন, অহংকার নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন, শেষ। কি পাইলেন? কিছু পাইলেন? কিছু পাইলেন না, জিরো। তো এই যে আমাদের যে কালচার, যে পোশাক আশাক, যে ট্র্যাডিশন, খাবার দাবার, সবকিছু, এগুলো যদি আপনি স্বীকার না করতে পারেন বা নিজেকে যদি অতিরিক্ত আধুনিক ভেবে বসেন, তাহলে আপনার পতন অবধারিত। আমাদের কালচার সম্পর্কে যেটা পড়াচ্ছি আমি, এটা এগুলা বুঝে রাখেন, এগুলো ব্যাখ্যা আকারে পড়াচ্ছি আমি, এগুলো বইয়ে পাবেন না। হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলোকে এই জন্য অবহেলা করা যাবে না, জানতে হবে আপনাকে। আপনার নিজের দেশ সম্পর্কে জানতে হবে, আপনার কালচার সম্পর্কে জানতে হবে। ওই পাখি ড্রেস বা সোনা দানা পড়লেই যে অনেক উপরে ওঠা যায়, এটি ধারণাটা টোটালি ভ্যান্ত। বোঝা গেছে? এই জন্য কালচারটা আগে জানবেন, তারপরে সেটাকে অধ্যয়ন করবেন। আগে জানার চেষ্টা করবেন একটু বেশি করে। আমি যেগুলো যেগুলো ইতিপূর্বে বললাম, ওনারা যেহেতু পরে আসছে, ওনাদের একটু সময় লাগবে, ওনাদেরকে পরে আমি এটা লাস্টের দিকে একটু ব্রিফটা করে দিব। প্রথম দিকে কি বললাম। এখন ধরেন যে এই যে রং, রং সম্পর্কে যেটা বললাম, যে আমাদের প্রকৃতিতে যত প্রকার রং আছে, আমরা হচ্ছে এই রংগুলো দেখেই কিন্তু অভ্যস্ত, এবং সেই রংগুলাই কিন্তু আমাদের পোশাক আশাকও থাকে, আমাদের মনেও থাকে, তাই কিনা? আর ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবেন যে আপনি যাবেন, দেখবেন সব হালকা কালারের ড্রেস। ওরা কিন্তু রং বিরং কি জিনিস ওরা বোঝে না, কারণ ওদের প্রকৃতিতে বরফ পড়ে, ওদের আবহাওয়াটা অতিরিক্ত উজ্জ্বল। ওদের দেখবেন যে আমাদের ক্রিকেট ফুটবল যেগুলো খেলা হয়, আমরা টেলিভিশনে দেখবেন যে একটু হালকা একটু আবজা আবজা মনে হয়, কিন্তু আপনি বিদেশিদের খেলাগুলো দেখবেন একদম পরিষ্কার টলটলা স্বচ্ছ, কারণ ওদের আবহাওয়াটাই হচ্ছে এমন। হ্যাঁ, ওদের আবহাওয়াটাই এমন। তো এটাই হচ্ছে ওদের সাথে আমাদের কালচারের পার্থক্য। এখন এই যে ধরেন আরেকটা উদাহরণ দেই, ব্রিটিশ ব্রিটিশ কিছু নাগরিক বাংলাদেশে আসছিল, আসার পরে দেখতেছে যে একজন শ্রমিক ওই রোদ্রে বসে কাজ করতেছে, মানে কৃষক মাঠে বসে ধরেন কাজ করতেছে, পর্যাপ্ত হারে কাজ করতেছে এবং হাড় ভাঙা পরিশ্রম করতেছে। পরিশ্রম করতেছে, বলতেছে যে এই দেশের মানুষ তো খুবই পরিশ্রমী। তো ঠিক আছে, পরিশ্রম যখন একটু শেষ হলো, ভোরের দিকে আসছে, এসে 1-2 ঘন্টা কাজ করার পরে এবার খাইতে আসছে, পান্তা ভাত খাচ্ছে। কৃষক পান্তা ভাত খাচ্ছে, আর ওরা হচ্ছে চিলি বার্গার টার্গার হ্যান ত্যান গুলো সব খাচ্ছে। তো বলতেছে এটা কি? তো হচ্ছে ভাত, রাইস। তো এই পানি দিয়ে এটা তো গন্ধ বেরোচ্ছে। তো যাক বোঝাইলো যে এটা পান্তা ভাত, এটা এইভাবে তৈরি হয়। তো বলছে ও তো তাহলে অসুস্থ হয়ে মারা যাবে। বলছে হ্যাঁ, আপনার যুক্তি ঠিক আছে, পান্তা ভাত খেলে অনেক ক্ষতি হয়, মারাও যেতে পারে। তাহলে যে ও কাজ করতেছে, বলে আমাদের দেশের যে রোদ, যে তাপ, পান্তা ভাত খাওয়ার পরে যখন একজন কৃষক মাঠে যায়, মাঠে কাজ করে, তখন তার মধ্যে যে জীবাণুগুলা, ওগুলো সব রোদের কারণে হাওয়া হয়ে যায়। বুঝতে পারছেন? এবং এটা খুবই শক্তিশালী একটা ব্যাপার। তো এই প্রকৃতি সম্পর্কে এই জন্য আমি বারবার বলতেছি যে আমাদের দেশের যে কালচার, আবহাওয়া, ঐতিহ্যগত স্থান, আমাদের খাদ্য অভ্যাস, পোশাক আশাক, এগুলো হচ্ছে চারুকলার মূল অঙ্গাঙ্গী ব্যাপার। এগুলো সম্পর্কে আপনি না জানলে অনেক পড়া আছে, যেগুলা পরীক্ষাতে আসবে, 100% আসবে, সেগুলো আপনারা লিখতে পারবেন না। এই জন্য জানাটা অতীব জরুরি। ঠিক আছে, জানাটা খুবই জরুরি। এখন প্রথম দিকে একটা কথা বলছিলাম না, যে কালচার যদি ধ্বংস করে দেন, তাহলে একটা দেশ ধ্বংস হয়ে যায়, তাই না? যেমন কথার কথা, কাল থেকে বলা হলো যে আপনাদের বোরকা টোরকা পরা শেষ, আপনারা যেসব ড্রেস পরেন এসব ড্রেস পরা বাদ। আমাদেরকে বলা হলো আমাদের এইসব ড্রেস ট্রেস বাদ, আমরা লুঙ্গি পরতে পারবো না, আমরা হাফ প্যান্ট পরবো, জুতা পরবো, সিম্পল একটা গেঞ্জি টেঞ্জি পরে আমরা ঘুরে বেড়াবো। আপনি আমি কয়দিন পারবো? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে কিন্তু পারবো না। আপনারা পারবেন ওই ইউরোপিয়ান কান্ট্রির মতো ড্রেস আপ গুলো পড়তে, বা ভারতীয় কিছু ওই যে পাখি ড্রেস, কিছু এই ড্রেস ওই ড্রেস? সম্ভব? সম্ভব না কিন্তু। তার মানে আপনি এটা ধ্বংস হতে দিবেন না, তাই তো? ধ্বংস হতে দিবেন না। এখন এই যে আমরা কি করি, হোটেলে গেলেই কি খাই? বার্গার, পিজা, হ্যান ত্যান, প্রচন্ড পরিমাণে আগ্রহী, হেভি দামি খাবার, হেভি খাবার, এগুলো খেতে হয়। আমরা বড় লোক, তাই না? আমরা বড় লোক, আমরা ধনী, আমরা এগুলো খাই। কতটা আমাদের অধপতন হয়েছে বুঝতে চাই? খাবার দাবারে কতটা অধপতন হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা কালচার নিয়ে, ট্র্যাডিশন নিয়ে, ঐতিহ্য নিয়ে আমরা পড়াশোনা করছি, অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, কারণ আপনারা আমার মাধ্যম দিয়ে কিন্তু আরেকজন শিখবে। আর যতগুলো বললাম, এগুলো প্রতিটা আপনাদের এই যে যেটা আমাদের সংস্কৃতি এবং কালচার অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের মধ্যে এগুলো ডিটেলস আছে। আচ্ছা, তারপরে আমাদের তাহলে যে বৈশাখ, বসন্ত, এগুলো তো মোটামুটি হলো। এবার আসে হচ্ছে আলপনা।
আমি এই কালচারের বিষয়গুলো কি বোঝাতে পারলাম মোটামুটি একটু? খুব মানে আপনি যেহেতু লাস্টে আসছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আলপনা। আলপনাটা কিন্তু একটা রং, তাই না? আলপনা একটা রং, রঙের বিষয়টা তো বললাম যে আমরা রংগুলা আমাদের দেশে যে রংগুলা বিস্তার লাভ করেছে এবং যে রংগুলো আমরা দেখি সেই রংগুলো হচ্ছে গুলো আমাদের আগে হয়ে গেছে। পয়লা বৈশাখ, নবান্ন, বসন্ত, হ্যাঁ, তারপরে আপনার এই যে ঈদ, দুর্গাপূজা, কালী পূজা, এগুলো আমরা এতক্ষণ আলোচনা করছি। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করার পরে আস্তে আস্তে আসতেছি আর কি। তো এগুলা এতক্ষণ ধরে আমরা এগুলো মনে হয় আলোচনা করলাম না? আচ্ছা, এটা আমি আবার আপনাকে একটু ব্রিফ করব পরে। আচ্ছা, তারপরে আসলাম হচ্ছে আমরা আলপনা। আলপনাটা কি? আলপনা মানে কি আসলে ডিজাইন? আলপনা মানে কি সৌন্দর্য? না, কিন্তু এইভাবে ব্যাখ্যা করা যাবে না। আপনি হচ্ছে যে কোনো পড়ার ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মূল প্রেক্ষাপটে যাব। ঘটনাটা কি? এই সৌন্দর্য বোধ, রং টং এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু মূল ঘটনাটা কি? মূল ঘটনা হচ্ছে আলপনা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির, আমাদের মনের একটা রং। যে রং, যে যে রং হচ্ছে দেখলে আমাদের ভালো লাগে, যে রং দেখলে আমাদের মনে আনন্দ পায়, যে রং দেখলে আমাদের চিত্ত উন্মুক্ত হয়ে যায়, তাই না? যে রং আবার সেই প্রকৃতিতে ঘুরে ফিরে আসবেন। প্রকৃতি থেকে যে রং, প্রকৃতির যে আমাদের দেখবেন যে এক এক অঞ্চলের আলপনার ডিজাইন এক এক রকম। আমাদের যেমন দেখবেন এই যে রবি, মাঝখানে রবি, হঠাৎ করে যে রবি যে সিম সিম কোম্পানি আসলো না, ওরা একটা আলপনা ইউজ করলো না যে ফর্ম, ওটা কিন্তু আমাদের দেশীয় ফ্রেম, এটা ওদের ফর্ম না। দেখেন আপনি যখন হাতে যখন তুলি তুলি নিবেন, দেখবেন সবার আগে গোল করা বা কোন একটা ফর্ম কিন্তু আপনার চলে আসে অটোমেটিক। এটা আমাদের কালচারের অংশ। মানে আমরা যেভাবে রংগুলো দেখি, আমাদের ফুল দেখি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন ছোটবেলায় সবার আগে কোন কোন ফর্মটা আগে শিখি বলেন তো? ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তর মধ্যে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তর মধ্যে আমরা সবচেয়ে কোন ফর্মটা আগে শিখি? যখন আমাদের জন্ম হয় তখন থেকেই বৃত্ত। কেন? এটা মাইন্ডের কিছু নেই, আমরা শেখার জন্য ইয়ে করতেছি। কেন? হ্যাঁ, কেন বলেন তো? চাঁদ মামা, সূর্য মামা তো আছেই, টিপটাও দেখবেন গোল, গোটা পৃথিবীটাও গোল। আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের বলছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন কিছুদিন আগে। তার একটা হচ্ছে একটা ক্লাস করতে গেছিলাম, তো সেইখানে আমার মাও গেছিল, সবাই মিলে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গেছিলাম। তো সেখানে বলছিল যে একজন শিশু যখন তার মায়ের স্তন থেকে দুধ পান করে, তখন তার যে স্পর্শটা, সেখান থেকে প্রথম অনুভবটা সেখান থেকে আসে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুব শিক্ষণীয়। অনেক সময় অনেকে নিতে পারে না, কিন্তু বিষয়টা খুব শিক্ষণীয়। তো ধরেন এই যে ফর্মগুলো যখন আমরা আঁকি না, দেখবেন যে এই ট্র্যাডিশনাল গত ভাবেই বা ঐতিহ্যগত ভাবেই প্রকৃতির কিছু জিনিসগুলো আমাদের মধ্যে অটোমেটিক ঢুকে যায় এবং সেগুলো দেখবেন চট করে আমরা আঁকার চেষ্টা করি। এখন আপনি যদি আমি বলি যে আপনি এখানে একটা আলপনা করেন, আপনি কিন্তু গাঢ় গাঢ় রং নিয়ে আলপনা শুরু করবেন। গাঢ় রং, কেন গাঢ় রং ব্যবহার করবেন? কারণ আপনি প্রকৃতিতে দেখে অভ্যস্ত গাঢ় রং, আপনি কিন্তু হালকা রঙে করতে চাইবেন না। যদি আপনার মনের মধ্যে হালকা রং থাকে বা সেটা আলাদা বিষয়, কিন্তু তারপরেও সে যে হালকা রংটা আপনি দিবেন সেটা অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি গাঢ়। এই জন্য বাইরের দেশে যখনই কোনো মানুষ আসে তখনই তারা বলে যে দেখেন এই দেশের কালার, দেখেন এই দেশের রং, দেখেন এরা এত রঙিন, এরা এত আমোদ প্রিয়, এরা এত প্রমোদ প্রিয়, এরা অন্যরকম মানুষ। আমাদের দেশে দেখবেন নাচ হয়, গান হয়। ছোটবেলায় যখন আমি হচ্ছে ওই সিনেমা দেখতাম, সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম গান। এখন আমার মাথার মধ্যে প্রশ্ন আসছে, কি ব্যাপার, একটা সিনেমার মধ্যে নায়ক নায়িকা যাচ্ছে, হঠাৎ করে গান কিভাবে শুরু হলো, সেই গান আমরা কিভাবে শুনতে পাচ্ছি, ওরা কিভাবে গাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তারপরে যখন আসলো যে হঠাৎ করে পোশাক চেঞ্জ হয়ে গেল, তখন খুব অবাক হলাম, কি ব্যাপার, আমি আমার গার্লফ্রেন্ড যাচ্ছি হেঁটে হেঁটে, সিনেমা হচ্ছে আমাদেরকে নিয়ে, একটু টাইমের মধ্যে আমি পোশাকটা চেঞ্জ করলাম কিভাবে? এটা আপনার মাথাতে একটা কাজ করে না বলেন? একটা সাইড স্ক্রিনে সমস্যা হয়। হ্যাঁ, এটা এ যুগে না। তারপরে বুঝলাম যে একটা গানে 10 বার করে পোশাক চেঞ্জ হয়। তখন বুঝলাম যে এগুলো হচ্ছে সব ভুয়া, এগুলো কোনো ভিত্তি নাই। তখন হচ্ছে হলিউডের মুভি যখন দেখতাম, হলিউড মুভি দেখতাম যে হ্যাঁ এরা ন্যাচারাল, এদের মধ্যে কোনো গান নাই, নাচ নাই, নাচ থাকলে সেটা অন্য একটা সিকোয়েন্স এনে সেটাকে অ্যাড করা হয়েছে, খেয়াল করবেন দেখবেন। কিন্তু চিন্তা করতাম যে আসলে নাচ গানগুলো দেখলে তো আমাদের থেকে লজ্জা পাওয়ার ব্যাপার, আমরা তো লজ্জা পাবো, আমরা লজ্জা পাই না কেন?
কখনো খেয়াল করছেন যে আমরা নাচছি গাচ্ছি, বাইরের মানুষ দেখলে তো আমরা তো অনেক আধুনিক হচ্ছি, তাহলে বাইরের মানুষ দেখলে তো আমাদেরকে লজ্জা পাবে, আমরা ওরাই লজ্জা পাবে আমাদেরকে দেখে, আমরা লজ্জা পাই না কেন? আসলে না, এগুলো হচ্ছে আমাদের মনের চাহিদা, মনের খোরাক এবং আমাদের প্রকৃতিগত যে বিষয়। তো অন্যান্য কালচারের মানুষগুলা আমাদেরকে দেখে কিন্তু এখন হিংসা করে। দেখবেন যে গোটা পৃথিবী এখন আমাদের উপমহাদেশের দিকে ঝুঁকতে শুরু করছে, কারণ ওরা দেখবেন যে একদম রোবোটিক দিকে চলে গেছে, ওরা রোবট হয়ে গেছে ম্যাক্সিমাম। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রাণ ফিরে আসতেছে, খেয়াল করেন, আমাদের এখানে প্রাণ ফিরে আসতেছে। দেখবেন যে একটা মানুষ, আমরা খাওয়া দাওয়ার পরে গান শুনি, আমোদ প্রমোদ করি, অনেক কিছুই কিন্তু করি, এই যে নাচ গান হয়। তো বিদেশিরা বলে যে কিরে এরা কি পাগল, এরা গান গায় কেন, এরা নাচে কেন? নাচ গান তো ওদের দেশে নাই ওইভাবে। ওদের দেশে যে ভাঙা ভাঙা ড্যান্স আছে, ব্রেক ড্যান্স এগুলো আছে, এই টাইপের গুলো ডিজে স্টাইল গুলো আছে, কিন্তু আমাদের দেশে সেগুলো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কালচার গুলা। কিন্তু আমাদের কালচার গুলা দেখেন যে আমরা খাই দাই, আমাদের রাজা বাচ্চারাও তাই করতো, খায় দায় আমোদ প্রমোদ করে, হাসি তামাশা করে, এই মাছ ধরতেছে দেখবেন, এই এখানে ঘুরে বেড়াচ্ছে, এই টাকা খরচ করতেছে, অন্যরকম একটা পরিবেশ, যেটা পৃথিবীর আর কোথাও নাই, বুঝছেন, কোথাও নাই। এবং ওই যে বললাম না যে আমাদের বাংলাদেশটা হচ্ছে, বা এই কালচারটা ভারতের কিছু অংশ বাদ দিয়ে, ভারতের অর্ধেকের বেশি অংশ নিয়ে আমাদের বাংলাদেশটা নিয়ে, এটা হচ্ছে সন্তান উৎপাদন লালন পালনের জন্য গোটা পৃথিবীর বিখ্যাত একটা জায়গা, যেখানে একটা শিশু গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত বসন্ত সব পায়, যেটা কোথাও পাওয়া যায় না। তো আলপনার রং টং, এই ফর্ম, আমাদের যে টাইপের ফুল হয়, গাঁদা ফুল, গোলাপ ফুল, মাছ, বিভিন্ন রকম যে জিনিসপত্র আছে, এগুলো আমরা দেখে অভ্যস্ত না। এই জন্য আমাদের মন থেকে যখন আলপনা আঁকতে যায়, ওই ফর্ম গুলো এভাবেই চলে আসে। কিন্তু আমরা কখনো ভাবতে পারি না যেগুলো কি জন্য আসে। এই ফর্ম না নিয়ে ওই যে অনেক সুন্দর সুন্দর ফর্ম ওরা করে কিভাবে, আমরা পারি না কেন? কারণ আমাদের ন্যাচারাল গত ভাবেই এই ফর্ম গুলো চলে আসে, বুঝছেন? এগুলো এই কারণে, ঠিক আছে, এগুলো এই কারণেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোটামুটি প্রথম দিকে আমরা এখানে শুরু করছিলাম আজকে, সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যগত কিছু স্থান এবং তাদের কিছুটা ব্যাখ্যা, এবং সংস্কৃতির কিছু ধারা, এগুলো নিয়ে আমরা আজকে শুরু করছি। বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা।